ডেম্পোর কোচ সমীর নায়েক তিনি ফুটবলার জীবনে সিরিয়াসলি একজন খুব ভালো ডিফেন্ডার ছিলেন। আমরা যারা ছোটবেলায় তার খেলা দেখেছি তাদের মনে রয়েছে। কিন্তু কোচ হিসাবে তাকে এত সুন্দরভাবে একটা টিমকে অর্গানাইজ করে অল্প সময়ের মধ্যে এই ধরনের ফুটবল যে তিনি খেলাতে পারবেন, অন্ততপক্ষে দুই প্রধানের সাথে তার দুটো ম্যাচ না হলে আমাদের বিশ্বাস হতো না। ডেম্পোর সাথে আমাদের বরাবর দুই প্রধানের যে একটা বিরাট ফাইট, সেটা কিন্তু ওই 2000s-এর বা 2010s-এর মাঝামাঝি সময় অবধি চলতো, মানে আজ থেকে 10-12 বছর আগে অবধিও সেই জিনিসটা চলতো। বহুদিন সেটা ছিল না, কিন্তু এমনভাবে যে ফিরে আসবে এটা বোধহয় কোনো ইস্টবেঙ্গল বা মোহনবাগান সমর্থক কল্পনা করতে পারেননি। কারণ বিদেশি প্লেয়ারদের নিয়ে, হাই প্রোফাইল ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে, সব ধরনের শক্তি নিয়েও যে ডেম্পোর কাছে আটকে যেতে হবে, ডেম্পোর কাছে পয়েন্ট নষ্ট করতে হবে, এবং সব থেকে বড় কথা এই রেজাল্টের পর, মানে আজকের এই মোহনবাগান ডেম্পো ম্যাচটা হওয়ার পর গ্রুপ এ, অর্থাৎ যেখানে দুই প্রধান রয়েছে, সেই গ্রুপের পুরো ইকুয়েশনটা বদলে যাবে, এটা বোধহয় কেউই ভাবতে পারেননি। আমাদের দুই প্রধানের সর্বশক্তি রয়েছে, বাট তারপরেও যদি এইভাবে ডেম্পোর এগেনস্টে হোঁচট খেতে হয়, একটা অল ইন্ডিয়ান শুধুমাত্র স্কোয়াড না, একদমই অনামি অখ্যাত, সেইভাবে এক্সপিরিয়েন্স নেই, ইয়াং প্লেয়ার, একাডেমি থেকে উঠে আসা বাচ্চা বাচ্চা কিছু ছেলে, তাদের এগেনস্টে যদি এই ব্র্যান্ড অফ ফুটবল হয়, বিশেষ করে আজকের ম্যাচটা, ইস্টবেঙ্গল সমর্থকরা তাও বলবে যে আমরা দুটো গোল করেছিলাম, আমরা একটা সময় অবধি এগিয়ে গেছিলাম, কিছু আমাদের মানে কি বলবো, সময়ের খারাপের জন্য আমরা হয়তো ম্যাচটা ড্র করেছি, দুটো গোল আমরা কনসিড করে ফেলেছি, সেই ক্ষেত্রে একটা অন্য পারিপার্শ্বিক ব্যাপার। কিন্তু আজকে মোহনবাগান একটা স্টার্টেড লাইন আপ নিয়ে, এতগুলো চেঞ্জ করার পরেও, এত স্ট্রং একটা বেঞ্চ নিয়েও এই ডেম্পোর বিরুদ্ধে একটা সিঙ্গেল গোল করতে পারলো না, বা এমন কোনো সিচুয়েশন তৈরি করতে পারলো না। সব থেকে বড় কথা এটাই যে যেখানে মনে হবে যে ডেম্পোর ডিফেন্স কেঁপে গেছে, যেখানে মনে হবে গোলটা হতে হতে হলো না, সেই ম্যাচ নিয়ে অবশ্যই কথা বলবো। এবং কোথায় হোসে মলিনাকে সমীর নায়েক প্রত্যেকটা জায়গাতে টেক্কা দিয়ে গেলেন, অবশ্যই কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আজকে মাঠে কিন্তু খালিদ জামিল উপস্থিত ছিলেন। আমি জানি না তিনি অ্যাকচুয়ালি কাদের দেখতে এসেছিলেন। যদি ডেম্পোর প্লেয়ারদের দেখতে তিনি এসে থাকেন, তাহলে বলবো আপাতত ডেম্পোর প্লেয়ারদের থেকে নিজেকে দূরে রাখতে। এটা আমার নিজের পার্সোনাল একটা ওপিনিয়ন, কারণ এই প্লেয়ারদের এখনও নারিশমেন্ট দরকার রয়েছে, তাদের এখনও অনেকটা পলিশিং দরকার রয়েছে, এবং তারা সেই প্রেশার নিতে পারবে, তাদের কিছু প্লেয়ারের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, বাট সময় রয়েছে। আর যদি তিনি মোহনবাগান প্লেয়ারদেরকে দেখার জন্য মাঠে এসে থাকেন, তাহলে পরবর্তী যে ক্যাম্পটা রয়েছে, যেটা এই আমাদের সুপার কাপের গ্রুপ স্টেজ শেষ হয়ে গেলেই চালু হয়ে যাবে, সেখানে ঠিক কতজন মোহনবাগান প্লেয়ার ডাক পাবে, এটা নিয়ে কিন্তু আজকের ম্যাচের পর খালিদ জামিল হোটেলে গিয়ে অবশ্যই ভাববেন। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে হোসে মলিনা তিনি একটু কনফিডেন্ট ছিলেন, বা তিনি একটু ওভার কনফিডেন্ট ছিলেন, যে চলো ডেম্পোর মতো একটা স্কোয়াড একদমই ইয়াং প্লেয়ারে ভর্তি, আমার যা ছেলেরা রয়েছে তারা ইজিলি এদের হারিয়ে দিতে পারবে। তো ফার্স্ট 11 আমি বিশাল রকমের পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটবো। দেখো, আমি আগের ভিডিওতেও বলেছি, ইস্টবেঙ্গল ম্যাচে ইস্টবেঙ্গল কোচ তিনি বুঝতে পেরেছিলেন যে আমার ফার্স্ট 11 সিলেকশন প্রথম দিনকে ভুল হয়েছিল। হয়তো ঠিক আছে, আরও বেটার খেলতে পারতো, সেটা অন্য বিষয়, বাট ভুল হয়েছিল, তিনি সেই ভুলটা শুধরে নিয়েছিলেন, তিনি দুটো পরিবর্তন করেছিলেন। সেই দুটো পরিবর্তন কোথাও ইস্টবেঙ্গলের জন্য আজকে ভালো হয়েছে। মোহনবাগান কোচ কী করলেন, টোটাল 8টা পরিবর্তন করলেন। দ্যাটস সো ক্রেজি। অবশ্যই পরিবর্তন করুন, অসুবিধা নেই, কারণ বেঞ্চে ভালো প্লেয়ার রয়েছে, প্রত্যেককে গেম টাইম দিতে হবে, নেক্সট ম্যাচ ডার্বি রয়েছে। এবার তিনি কি করলেন, 8টা পরিবর্তন করে দিলেন। বেঞ্চ স্ট্রেংথ তিনি চেক করতে চাইলেন ডার্বির আগে, কিন্তু সেটা করতে গিয়ে যেটা হলো, যে আগের ম্যাচে যে প্লেয়ারদের মধ্যে একটা কম্বিনেশন তৈরি হয়ে গেছিলো, যে প্লেয়াররা মনে করছিল যে হ্যাঁ আমরা নিজেদের মধ্যে বেশ ভালো বোঝাপড়া করে ফুটবলটা খেলতে পারবো এবং কোথাও সামনের দিকে বিল্ড আপ রাখতে পারবো, সেই জায়গাটা কিন্তু শুরুতে খেয়েই হারালো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দুজন প্লেয়ার তারা এতটাই ওভারওয়েট, এবং তারা এতটাই পরিমাণে নিজেরা গোল চাইছে, এতটা পরিমাণে তারা সেলফিশ ফুটবলটা খেলছে, যে কোথাও সামনে যে আপফ্রন্টটাকে মোহনবাগান সমর্থকরা বলে যে স্টার্টেড একটা আপফ্রন্ট, সেটা কিন্তু বারবার খেই হারিয়ে যাচ্ছিল। এক হচ্ছে পেত্রাতস, 2 হচ্ছে রবসন রবিনো। প্লেয়ারদেরকে দেখলে ভাই যে কেউ যার বোধবুদ্ধি আছে সে পরিষ্কার চোখে বলে দেবে যে এরা ওভারওয়েট অবস্থায় রয়েছে। আপাতত যে ফিটনেস লেভেলটা একজন ফুটবলারের দরকার,
সেটা তাদের মধ্যে বিন্দুমাত্র নেই। দেখো ওয়ার্ল্ড ফুটবলে এক্সেপশনাল প্রচুর প্লেয়ার রয়েছে যারা ওভারওয়েট থেকেছে, ইতিহাসের পাতা খুললে দেখতে পাওয়া যাবে তাদের স্কিল দিয়ে তারা হয়তো ফুটবলে মেরে দিয়েছে, কিন্তু বর্তমান সময়ে যে ফুটবলটা চলে সেখানে কিন্তু এই ধরনের ওভারওয়েট প্লেয়ারদের আর দেখতে পাওয়া যায় না। অ্যান্ড দ্যাটস ওয়াই আজকে যেটা হয়েছে যে প্রপার যে একটা কোথাও বিল্ড আপ বা প্রপার যে একটা কোথাও চান্স ক্রিয়েশন, সেখানে কিন্তু মোহনবাগান বারবার ফেল করে যাচ্ছিল। ডিফেন্স বারবার সে কী হয়েছে, সবচেয়ে বড় কথা এটা, কারণ তিনি ডিফেন্সের গোটা লাইন আপটাকে চেঞ্জ করে দিয়েছিলেন, শুধুমাত্র টম অলরেডকে রেখেছিলেন। দীপেন্দু বিশ্বাসের ভাগ্য ভালো যে দীপেন্দু আজকে লাল কার্ড দেখেনি। ওই ধরনের ফাউল ক্রিস্টাল জনের মতো রেফারি, আমি ভাবলাম বোধহয় লাল কার্ড হয়েই যাবে, হয়নি। অন্য কেউ থাকলে হয়তো হয়ে গেলেও হয়ে যেতে পারতো। বাট লাকিলি আজকে মোহনবাগান একদম শুরুতেই, মানে ম্যাচের তখন খুবই ইনিশিয়াল টাইম, বোধহয় 20-25 মিনিট এরকম হবে নাকি, তাও হয়নি, আই এম নট মনে পড়ছে না এই মুহূর্তে। তবে হ্যাঁ, ওটা প্রায় বলা চলে একটা রেড কার্ড অফেন্স ছিল। তো এরকম একটা সিচুয়েশন যেখানে মাঝমাঠ ঘেটে যাচ্ছে, যেখানে ডিফেন্স ঘেটে যাচ্ছে, যেখানে অ্যাটাকে সেই ধরনের বিল্ড আপ নেই, সেই ওরিয়েন্টেশন নেই, একমাত্র ম্যাকলারেন ছাড়া বা শাহাল আব্দুল ছাড়া সেইভাবে কারোর মধ্যে চেষ্টাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝমাঠটাকে তুমি চেঞ্জ করে দিচ্ছ। অভিষেক সূর্যবংশী, দীপক টাংরি দুদিন আগে চোট পেয়েছিল, তার রিকভারি সেশন সদ্য হয়েছে। সেই লাস্ট দিনকের যে ট্রেনিং সেশন ছিল, যার খবর ছিল আপাতত, সেখানে সে পুরো টিমের সাথে ট্রেনিংও করেনি, তাকে নামিয়ে দেওয়া হচ্ছে। তো যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। আর আমি আগের দিনকে একটা কথা বলেছিলাম যে এই রকম একটা টিমের এগেনস্টে খেলা, যাদের হারানোর কিছু নেই, যাদের পাওয়ার কিছু নেই, সেই ম্যাচ কিন্তু খুব ডিফিকাল্ট হয়। আমি ভেবেছিলাম ম্যাচটা একটা হাই স্কোরিং ম্যাচ হবে। মোহনবাগান চাইবে যে ডার্বিতে যাওয়ার আগে একটা ভালো রেজাল্ট করে নিয়ে যেতে, যাতে প্লেয়ারদের যে মনোবল রয়েছে সেটা ভালো জায়গাতে থাকে। কিন্তু হলো উল্টোটা, অলমোস্ট ডেম্পোর কাছে কিছু কিছু সময়ে সারেন্ডার হয়ে যাচ্ছিল গোটা টিমটা। ব্যাক পাস, স্কোয়ার পাস, একদমই পেছনের দিকে বারবার বল ঠেলে দেওয়া, উইং দিয়ে সেই অর্থে কোনো খেলা নেই, কারণ লিস্টন কোলাসা যে টিমের মধ্যেই ছিল না, মনভীরকে কোচ স্টার্ট করাননি। তো এই ডিসিশনগুলো পুরোপুরি মোহনবাগানের এগেনস্টে গেছে। প্লেয়ারদের স্থূলতা, তাদের ফিটনেসের অভাব বারবার করে প্রকট হচ্ছে। এই টিম নিয়ে গোটা সিজনে মোহনবাগান কোচ কতটা সাকসেস মোহনবাগানকে দিতে পারবেন, প্রশ্ন অবশ্যই উঠে যাচ্ছে। রিক্রুটমেন্ট নিয়ে অনেকে কথা বলছে, আমি বলবো না। তার কারণটা হচ্ছে এই টিমের অধিকাংশ প্লেয়ার তারা পরপর সিজনে সাকসেস দিয়েছে মোহনবাগানকে। রাতারাতি আমি রিক্রুটমেন্ট নিয়ে কথা বলতে গিয়ে বেকার মানে ভাট বকে লাভ নেই। তার কারণ এটাই যে এরা পরপর 3টে সিজনে মোহনবাগানকে অনেক কটা ট্রফি জিতিয়েছে। তো রিক্রুটমেন্ট যে পুরোপুরি ফেল্ড তা নয়, বাট হ্যাঁ, ডিসিশনাল মিস্টেক তো ডেফিনেটলি রয়েছে। কোন প্লেয়ারকে রাখবো, কোন প্লেয়ারকে ছাড়বো, কাকে আমি কতটা গুরুত্ব দেবো টিমের মধ্যে, এই সব ডিসিশনাল মিস্টেক রয়েছে। কিন্তু ওভারঅল রিক্রুটমেন্টে প্রবলেম রয়েছে, একদম খুব খারাপ কাজ হয়েছে, এটা আমি একদমই এই মুহূর্তে বলতে চাই না। সিজন শেষ হলে আমরা আরও বেশি করে কাটাছাড়া করতে পারবো। এবার যদি আসি গ্রুপের যে সিচুয়েশন রইল সেই প্রসঙ্গে, তাহলে আপাতত যদি গ্রুপ দেখি তাহলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা উভয়ই 4 পয়েন্টে রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা অ্যাহেড চলে গেছে 4 গোলের একটা গোল ডিফারেন্স নিয়ে। এটা একটা হিউজ মানে কি বলবো, স্টেপ জাম্প করে গেছে ইস্টবেঙ্গল। সেখানে মোহনবাগান অনেকটা পিছিয়ে, এটা বুঝতে পারছো। এবং ডার্বিতে যদি যাই তাহলে ডার্বিতে দেখবো ইস্টবেঙ্গলের দরকার 1 পয়েন্ট, এনাফ হবে সেমিফাইনালে পৌঁছে যাওয়ার জন্য। কিন্তু মোহনবাগানকে জিততে হবে, 3 পয়েন্ট ম্যাচ জিতে আর্ন করতে হবে। তো এই সিচুয়েশন হবে ডার্বিতে, যেটা প্রথম ম্যাচের পর মনে হচ্ছিল যে উল্টোটা, হয়তো মোহনবাগান এমন একটা অ্যাডভান্টেজ নিয়ে যাবে, আজকের ম্যাচটা জিতে 6 পয়েন্ট নিয়ে যাবে, সেখানে মোহনবাগানের জন্য একটা 1 পয়েন্ট এনা, আর ইস্টবেঙ্গলকে সেখানে জিততে হবে। পুরোটা ঘুরে গেল। এবং যে প্রি বুকিংয়ের কথা কালকে আমি বলেছিলাম, সেই প্রি বুকিং আগের ম্যাচে ইস্টবেঙ্গল কমপ্লিট করে রাখতে পারলো, মোহনবাগান কিন্তু প্রি বুকিংটা করতে পারলো না। মোহনবাগানকে তৎকাল বুকিং করতে হবে। এবার দেখা যাক, ডার্বিটাই কিন্তু গ্রুপের ফাইসালা হতে যাচ্ছে, যেটা আগে থেকেই জানা ছিল। কিন্তু এইভাবে 4টে ম্যাচে, প্রত্যেকটা ম্যাচে তার চরিত্র বদল হতে থাকবে গ্রুপের, এটা বোধহয় আমরা কেউ এক্সপেক্ট করিনি। আমরা অন্তত ভেবেছিলাম যে সমান পয়েন্ট নিয়ে ডার্বি হবে, কিন্তু সেই সমান পয়েন্টে যে 4 পয়েন্ট করে নিয়ে ডার্বি হবে আমি অন্তত ভাবিনি। অন্য কেউ ভেবে থাকতে পারে, আমি ভেবেছিলাম দুটো টিমই 3-3-6 পয়েন্ট নিয়ে যাবে। বাট সমীর নায়েক ভাই, সিরিয়াসলি বলছি, আউট অফ দ্য বক্স এসে গেল, সিলেবাসের বাইরে এসে গেল। এবং যে রকম তিনি খেলা দেখালেন, যেভাবে তিনি একটা কোথাও নাছোড় মনোভাবকে শো করলেন, যেভাবে তিনি দাঁত কামড়ে শেষ অবধি পড়ে থাকলেন, নিজের টিমের বেস্ট তিনি একটা রেজাল্ট বার করে আনলেন এই সুপার কাপে,
এটা তাকে কোথাও একটা আলাদা উচ্চতা দেবে এবং আবারও একজন ভারতীয় এক্স প্লেয়ারকে নতুন ভারতীয় কোচ হিসাবে বড় মঞ্চে আমরা দেখতে পেয়ে গেলাম। এবং সমীর নায়কের থেকে ডেম্পোর থেকে আমাদের আই লিগে এক্সপেকটেশন কিন্তু বাড়লো। ডেম্পোকে আবারও আমরা পুরনো ছন্দে সেই প্রপার যে পুরনো ডেম্পো সেখানে ফিরতে দেখতে চাই। আর এই একই গ্রুপে আর্মান্দো কোলাসোর দুই প্রাক্তন ছাত্র, একজন কিন্তু দুটো প্রধানের কাছেই নাকানি চোবানি খেলেও আর একজন দুই প্রধানকে মোটামুটি বোতলবন্দি করে রাখতে সক্ষম হলেন। এই ভিডিওটা এই অবধি, এর থেকে বেশি আর কিছু বলার নেই, কারণ পুরো টার্গেট আমাদের ফোকাস সব কিছু এবার ডার্বির দিকে। ডার্বিতে কি হয়, তোমরা কেমন ম্যাচটা দেখলে, কি কি পেলে আর কি কি না পেলে, সব কিছু নিয়েই তোমাদের ওপিনিয়নগুলো শেয়ার করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।